হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এসেছি আরেকটি ভিডিওতে। আমরা একসঙ্গে পড়াশোনা করব চাকরি পরীক্ষার জন্য। তো আজকের ভিডিওতে আমি পড়ব সেটা হচ্ছে প্রাচীন ভারত, এনশিয়েন্ট ইন্ডিয়া। একদম শুরু থেকে শুরু করছি এটা, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ প্রাচীন ভারত, এনশিয়েন্ট ইন্ডিয়া। তো প্রাচীন মানুষ, এর আগে আগে প্রাচীন মানুষ সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। দ্য আর্লি ম্যান, ঠিক আছে? মানুষের জীবাশ্ম সবচেয়ে আগে পাওয়া গেছে আফ্রিকায়। তো মানুষের জীবাশ্ম সবচেয়ে আগে কোথায় পাওয়া গেছে? সেটা হচ্ছে আফ্রিকায়। সেটা কত বছর আগে? প্রায় 26 লক্ষ বছর আগে, অর্থাৎ 2.6 মিলিয়ন বছর আগে। তো মানুষের জীবাশ্ম সবচেয়ে আগে পাওয়া গেছে সেটা হচ্ছে আফ্রিকায়, সেটা 2.6 মিলিয়ন বছর আগে। কিন্তু ভারতে এত পুরনো কোনো জীবাশ্ম পাওয়া যায়নি। তো আফ্রিকায় পাওয়া গেলেও এত আগে জীবাশ্ম, কিন্তু ভারতে এরকম কোনো পুরনো জীবাশ্ম পাওয়া যায়নি। তাই ধারণা করা হয় যে আফ্রিকার তুলনায় ভারতে মানুষ অনেক পরে বসবাস শুরু করেছিল। মহারাষ্ট্রের বড়ি এলাকা থেকে পাওয়া যন্ত্রপাতির মাধ্যমে জানা যায় যে ভারতে প্রাচীন মানুষের আবির্ভাব হয়েছিল প্রায় 14 লক্ষ বছর আগে। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভারতের কোন এলাকা থেকে পাওয়া যন্ত্রপাতি থেকে জানা যায় যে 14 লক্ষ বছর আগে প্রাচীন মানুষের আবির্ভাব হয়েছিল ভারতে? সেটা হচ্ছে মহারাষ্ট্রের বড়ি এলাকায়, ঠিক আছে? এগুলো আমাদের মনে রাখতে হবে। তারপরে কি, আধুনিক মানুষ অর্থাৎ হোমোস্যাপিয়েন্স প্রথমে আবির্ভূত হয়েছিল আফ্রিকায় প্রায় 2 লক্ষ বছর আগে। তা আধুনিক মানুষ প্রথম কোথায় আবির্ভাব হয়েছিল? আফ্রিকায়। সেটা কত বছর আগে? 2 লক্ষ বছর আগে। ভারতের প্রাচীন মানুষ পাথরের যন্ত্রপাতি ব্যবহার করত। তা ভারতের প্রাচীন মানুষ পাথরের যন্ত্রপাতি ব্যবহার করত, শুধু এগুলো খুবই সাধারণভাবে কেটে ছেটে বানানো হতো। এই সময়কালকে বলা হয় পাথরের যুগ বা স্টোন এজ। তাহলে এই সময়কে কি বলা হয়? পাথরের যুগ অথবা স্টোন এজ। কেননা এই সময় পাথরের যন্ত্রপাতি ব্যবহার করতে বলে। তো কি শিখলাম? মানুষের জীবাশ্ম সবচেয়ে আগে পাওয়া গেছে কোথায়? আফ্রিকায়, সেটা 26 লক্ষ বছর আগে। এর অনেক পরে ভারতে পাওয়া যায়। সুতরাং বলা যায় যে আফ্রিকার অনেক পরে ভারতে মানুষ বসবাস শুরু করেছিল। আর মহারাষ্ট্রের বড়ি অঞ্চল থেকে যন্ত্রপাতি পাওয়া যায়। সেখান থেকে প্রমাণ মেলে যে 14 লক্ষ বছর আগে ভারতে প্রাচীন মানুষ আবির্ভাব হয়েছিল, এবং আধুনিক মানুষ প্রথম আবির্ভূত হয়েছিল আফ্রিকায় কবে? 2 লক্ষ বছর আগে। এবং ভারতের প্রাচীন মানুষ পাথরের যন্ত্রপাতি ব্যবহার করত, শুধু ভারতের নয়, প্রাচীন মানুষ। তাই ওই সময়কালকে কি বলা হয়? পাথরের যুগ বা প্রস্তর যুগ অথবা স্টোন এজ বলা হয়। তো এরপরে কি আছে? পাথরের যুগের ভাগ। পাথরের যুগের মধ্যে তো অনেক ভাগ রয়েছে। তো ভাগগুলি কি কি? একটা প্রথম যুগ হচ্ছে প্যালিওলিথিক যুগ। প্যালিওলিথিক যুগ, যাকে প্রাচীন প্রস্তর যুগ বলা হয়। তারপর 2 নম্বর হচ্ছে মেসোলিথিক যুগ, যাকে মধ্য প্রস্তর যুগ বলা হয়। তারপর হচ্ছে নিওলিথিক যুগ, যাকে নব্য প্রস্তর যুগ বলা হয়। তো কি কি বলছে? প্যালিওলিথিক যুগ, মেসোলিথিক যুগ অর্থাৎ মেসোলিথিক এজ, তারপর হচ্ছে নিওলিথিক এজ। এগুলো হচ্ছে পাথর পাথরের বা প্রস্তর যুগের বিভিন্ন ভাগ। তো এখানে প্রথম যুগের যে ভাগটা দেওয়া আছে এখনো পর্যন্ত, সেটা হচ্ছে প্যালিওলিথিক যুগ অথবা প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগ বা ওল্ড স্টোন এজ। যেটা কি ছিল? 5 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ, 5 লক্ষ বছর খ্রিস্টপূর্বাব্দ থেকে 9,000 খ্রিস্টপূর্ব পর্যন্ত, যেটা দীর্ঘায়ী ছিল। তাহলে প্রাচীন প্রস্তর যুগ কবে থেকে শুরু হয়? প্রায় 5 লক্ষ বছর পূর্বে থেকে, অর্থাৎ খ্রিস্টপূর্ব থেকে 9,000 খ্রিস্টপূর্ব পর্যন্ত। ওকে। ভারতের প্যালিওলিথিক সংস্কৃতি গড়ে উঠেছিল প্লাইস্টোসিন যুগে, যা বরফ যুগ নামে পরিচিত। ভারতে যে এই প্যালিওলিথিক যুগ বা সংস্কৃতি শুরু হয়েছিল, সেই সময়টা কি ছিল? প্লাইস্টোসিন যুগ বা বরফের যুগ।
ওকে, রবার্ট ব্রুস ফুট প্রথমবার ভারতের একটি প্যালোলিথিক স্থান আবিষ্কার করেছিল। তাহলে ভারতের প্রথম প্যালোলিথিক যে স্থান আবিষ্কার কে করেছিল? রবার্ট ব্রুস ফুট। রবার্ট ব্রুস ফুট প্রথমবার ভারতে একটি প্যালোলিথিক স্থান আবিষ্কার করে। এই যুগের শেষ ভাগে প্রথমবারের মতো হোমোসেপিয়েন্স বা আধুনিক মানুষ দেখা দেয়। তো এই যে প্যালোলিথিক যুগ আছে, এই যুগের শেষ ভাগে, মানে শেষের দিকে যখন প্রায় শেষ হয়ে যাচ্ছে, সেই সময়ে হোমোস্যাপিয়েন্স বা আধুনিক মানুষের আবির্ভাব ঘটে। এখন এর পরের পেজে দেখি। এই যে প্যালিওলিথিক মানুষ আছে, ঠিক আছে, প্যালিওলিথিক যুগে যে মানুষজন, তাদের জীবনযাপন কেমন ছিল? তাদের জীবনযাপন ছিল এরকম যে প্যালিওলিথিক মানুষরা ছিল শিকারী ও খাদ্য সংগ্রহ। প্যালিওলিথিক মানুষরা কি ছিল? শিকারী এবং খাদ্য সংগ্রহ। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ওরা খাদ্য তৈরি করতে জানতো না, শিকার করত অথবা খাদ্য সংগ্রহ করত। ওকে, তারা কৃষি বা মৃৎশিল্প সম্পর্কে কিছুই জানতো না, অর্থাৎ তাদের কৃষি বা মৃৎশিল্প সম্পর্কে কোনো ধারণা ছিল না। তাদের প্রাচীন প্রস্তর যুগের মানুষদের, তারা যে অস্ত্র ব্যবহার করত, তারা অমসৃণ খসখসে পাথরের তৈরি সরঞ্জাম ব্যবহার করত। তারা যে সরঞ্জাম ব্যবহার করত সেটা অমসৃণ ছিল, মসৃণ ছিল না, খসখসে ছিল, আর সেটা পাথরের তৈরি ছিল। আর তারা গুহা ও শিলাশ্রয়ে বসবাস করত। তারা কোথায় বসবাস করত? তারা গুহা বা শিলাশ্রয়ে বসবাস করত। তো মানুষের জীবনযাপন কি? তারা শিকারী বা খাদ্য সংগ্রাহক ছিল। তারা কৃষি মৃৎশিল্প কিছুই জানতো না। তারা অনুন্নত পাথরের সরঞ্জাম ব্যবহার করত, অমসৃণ খসখসে। তারা গুহা ও শিলাশ্রয়ে বসবাস করত। এরপরে যেটা ছিল সরঞ্জাম। সরঞ্জাম কি ছিল? তাদের বেশিরভাগ যন্ত্রপাতি তৈরি হতো কোয়ার্টজাইট পাথর দিয়ে। তাহলে তাদের বেশিরভাগ যন্ত্রপাতি কি পাথর দিয়ে তৈরি হতো? কোয়ার্টজাইট পাথর দিয়ে, মনে রাখতে হবে আমাদের। তাই ইতিহাসবিদরা তাদেরকে কোয়ার্টজাইট মানুষ নামেও ডাকেন। তো যদি বলি যে প্যালোলিথিক এজ এর মানুষজনকে কোয়ার্টজাইট মানুষ কেন বলে? কারণ তারা কোয়ার্টজাইট পাথর দিয়ে তৈরি যন্ত্রপাতি ব্যবহার করত। ওকে, তো এখন এই প্যালোলিথিক এজেরও বিভিন্ন পর্ব রয়েছে, পর্ব বিভাজন কি? এই যুগকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এই যুগকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তো এই প্রথম ভাগ হচ্ছে আদিম বা নিম্ন প্যালিওলিথিক যুগ, অর্থাৎ আর্লি অর লোয়ার প্যালিওলিথিক এজ। ওকে, প্রথম ভাগ হচ্ছে আদিম বা নিম্ন প্যালিওলিথিক যুগ বা আর্লি অর লোয়ার প্যালিওলিথিক এজ। তো এই যুগে যন্ত্রপাতি কি ছিল? হাতে ধরা কুঠার, হ্যান্ড এক্স, বড় ছুরি বা কোড়াল এবং চপার ব্যবহৃত হতো। তো এই যুগের যে নিম্ন প্যালিওলিথিক যুগের মানে যন্ত্রপাতি কি ছিল? হাতে ধরা কুঠার, বড় ছুরি বা কোড়াল এবং চপার ব্যবহৃত হতো। আবহাওয়া কিরকম ছিল? এই সময় ধীরে ধীরে আর্দ্রতা কমতে শুরু করে। তো এই সময়ে ধীরে ধীরে আর্দ্রতা অর্থাৎ হিউমিডিটি কমতে শুরু করে। নিম্ন প্যালিওলিথিক যুগের যে অবস্থান, সেটা কোথায় কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে নিদর্শন পাওয়া গেছে সোয়ান উপত্যকা, পাঞ্জাব, সোয়ান ভ্যালি, অর্থাৎ পাঞ্জাবের সোয়ান ভ্যালিতে এর অবস্থান পাওয়া গেছে। আরেকটা বেলান উপত্যকা অর্থাৎ বেলান ভ্যালি, উত্তরপ্রদেশে। তো এইসব কয়েকটি জায়গা যেখানে এই লোয়ার প্যালিওলিথিক এজ এর নিদর্শন খুঁজে পাওয়া গেছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে মধ্য প্যালিওলিথিক যুগ বা মিডল প্যালিওলিথিক। এখানেও যন্ত্রপাতি কি? ফ্লেক ব্লেড, সূচালো অস্ত্র বা বর্ষার মাথা। ফ্লেক ব্লেড, সূচালো অস্ত্র বা বর্ষার মাথা, গর্ত করার যন্ত্র অর্থাৎ বোরার্স এবং খোসা ছাড়ানোর কাটা যন্ত্র তৈরি হতো। তো যেটা এখানে কি আছে? লোয়ার প্যালিওলিথিক বা আর্লি, এটার যন্ত্রপাতি কি ছিল? হাতে ধরা কুঠার, বড় ছুরি বা কোড়াল এবং চপার ব্যবহৃত হতো। চপার যেটা দিয়ে কাটে,
চপ মানে তো কুচি কুচি করে কাটা, তা চপার মানে কি যেটাতে কাটা হয়, তাহলে চপার, কুড়াল, হ্যান্ড এক্স, বড় ছুরি। তো সেই যন্ত্রপাতি এই মধ্য প্যারালি থেকে এসে একটু মার্জিত হয়, এখানে একটু ধারালো হয়। ফ্লেক প্লেট, সোচালো অস্ত্র বা বর্ষার মাথা সোচালো, তীক্ষ্ণ, মানে এখানে একটু বড় বড় রাফ ছিল, অমসৃণ ছিল, সেটা ধীরে ধীরে এখানে এসে একটু আয়তনে ছোট হয়ে যায় এবং একটু মসৃণ ভাব আসে। তো এই যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অস্ত্রের যে পরিবর্তন সেটা লক্ষ্য করা যায়। তো এরপরে পেজে কি আছে দেখি। তো এই মধ্য প্যালিওলিথিক যুগের অস্ত্র যন্ত্রপাতি পড়লাম, এখন পড়ব হচ্ছে আবহাওয়া। আবহাওয়া হচ্ছে আর্দ্রতা আরও কমে যায়, মানে আদিম বা নিম্ন প্যালিওলিথিক যুগেও কিন্তু আর্দ্রতা ধীরে ধীরে কমতে শুরু করে। তো তার থেকেও এই মধ্য প্যালিওলিথিক যুগে আর্দ্রতা আরও কমে যায়, অর্থাৎ হিউমিডিটি কমে যায়। তো এখানে যে অবস্থান, যে নিদর্শন পাওয়া গেছে এরকম কিছু যে স্থান রয়েছে সেগুলো হচ্ছে সোয়ান নদীর উপত্যকা, নর্মদা নদীর উপত্যকা, তুঙ্গভদ্রা নদীর উপত্যকা। সোয়ান নদীর উপত্যকা, নর্মদা নদীর উপত্যকা, তুঙ্গভদ্রা নদীর উপত্যকায় পাওয়া গিয়েছে। সোয়ান নদীর উপত্যকা, নর্মদা নদীর উপত্যকা, তুঙ্গভদ্রা নদীর উপত্যকায় এই মধ্য প্যালিওলিথিক যুগ পাওয়া গিয়েছে। তারপরে যে শেষ আহ, ভাগটি রয়েছে প্যালিওলিথিক এজে, সেটা হচ্ছে উচ্চ প্যালিওলিথিক যুগ, অর্থাৎ আপার প্যালিওলিথিক যুগ, অর্থাৎ শেষ লেটার প্যালিওলিথিক, যেটা লাস্ট যে প্যালিওলিথিক যুগটা আছে সেটাই হচ্ছে আপার প্যালিওলিথিক যুগ। এখানকার যন্ত্রপাতি কি ছিল? উন্নত ধরনের খোসা ছাড়ানো যন্ত্র, স্ক্রেপার্স, উন্নত ধরনের খোসা ছাড়ানোর যন্ত্র অর্থাৎ স্ক্রেপার্স। তারপরে সূক্ষ্ম খোদাই করার যন্ত্র অর্থাৎ বিউরিন, এবং হাড়ের তৈরি যন্ত্র। তো এই আপার প্যালিওলিথিক এজের যে যন্ত্রগুলো ছিল, উন্নত ধরনের খোসা ছাড়ানো যন্ত্র, সূক্ষ্ম খোদাই করা যন্ত্র বিউরিন এবং হাড়ের তৈরি যন্ত্র। এখানকার মানে এই সময় আবহাওয়া উষ্ণ হয়ে ওঠে। তো ধীরে ধীরে আর্দ্রতা কমতে কমতে থাকে, তারপর আপার প্যালিওলিথিক এজে এসে কি হয়, আবহাওয়া উষ্ণ হয়ে যায়। এর অবস্থান সাইটগুলো কি কি আছে, কোথায় কোথায় গুহা ও শিলাশ্রয়। এই সময় অন্যতম বিখ্যাত নিদর্শন ভীমবেটকা ভোপাল এর কাছে। তো এই সময় এরা কোথায় থাকতো? মানুষজন গুহা ও অন্যান্য শিলাশ্রয়ে থাকতো। আর এই নিদর্শন কোন কোন জায়গায় পাওয়া গেছে? সেটা হচ্ছে ভীমবেটকা, যেটা হচ্ছে ভোপাল এর কাছে। এই এই বিভাজনগুলো কি হিসেবে করা হয়েছে? এই বিভাজন করা হয়েছে মানুষের ব্যবহৃত পাথরের যন্ত্রের ধরন এবং আবহাওয়ার পরিবর্তনের উপর ভিত্তি করেই কিন্তু এই প্যালিওলিথিক যে এজগুলো আছে, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, সেটা এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে। ওকে, তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি, কারণ একটানা কখনো 15 মিনিটের বেশি পড়তে নেই, তাহলে কি হয়, মাথায় মানে বেশি পড়লে মাথায় তথ্য সহজে বসে না। তো আমাদের কি করতে হবে, একটা লিমিটের মধ্যে তথ্য পড়ে থেমে থাকতে হবে, তারপর কিছুক্ষণ রেস্ট নিতে হবে, আবার নতুন পড়া শুরু করতে হবে, কিংবা এই পড়াটাই আবার শুরু করতে হবে। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরে আরেকটি কোনো ভিডিওতে। তো আশা করছি আমার এই পড়াশুনো তোমাদের সবার ভালো লাগছে এবং তোমাদের কাজেও লাগছে। তো চলো, আবার কোনো একটা ভিডিও আমরা একসঙ্গে পড়ব। তো আজকের জন্য এখানেই থাক। ধন্যবাদ আমার সঙ্গে এই ভিডিওতে থাকার জন্য।